আসসালামু আলাইকুম। উপন্যাস ভিলেন ক্যান বি লাভার, লিখেছেন মিতুবুড়ি, পর্ব 2। মেঘলা আকাশ ঝাঁপিয়ে রোদ উঠেছে, সোনালি আলোতে চিকচিক করে বৃষ্টির পানিগুলো। রৌদ্রময় বেলা তখন 11টা। রোদের তৎপরতায় বোঝার অবস্থা নেই যে কিছু মুহূর্ত আগেও ভুবন কাঁপিয়ে বৃষ্টি পড়েছে। চারিপাশে ঝলমলে আলো ধূর্তি চড়ালে মধ্যরাতের অমাবস্যার ন্যায় আঁধার নেমে এসেছে শান্তিসুধা নিকেতনে। সবিতা বেগম ইবরাতকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। জুবুতুবু করে কাঁপছে গরম তারের। মাথার উপর গান পয়েন্ট করে রেখেছে কালো পোশাক পরিধান করা গার্ড। শিহাবকে পিঠমোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পিঠের উপর পা দিয়ে মাথায় গান পয়েন্ট করে রেখেছে গার্ড। ইকবাল সাহেব হাঁটু ভাঙা অবস্থায় অসহায়ের মতো নির্জীব চোখে দেখেছেন স্ত্রী সন্তানের করুণ হালত। চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালো। এলিজাবেথ রক্তাভ মুখশ্রীতে ভেজা চোখে আড়াল থেকে দেখছে। চোখের পাতা কাঁপছে এলিজাবেথের। এক্ষুনি বুঝি ছুটে আসবে। ইকবাল সাহেব মৃদু মাথা নাড়িয়ে বোঝায় এদিকে না আসতে। সকল গার্ডরা একসাথে গান লোড করলে সেই শব্দে বুক শুকিয়ে আসে সকলের। মৃত্যুর প্রস্তুতি নিয়ে চোখ বুজে ফেলল ইকবাল সাহেব দম বন্ধ করে। চিৎকার দিয়ে ছুটে আসে এলিজাবেথ। দুহাতে ঝাপটে ধরল চাচাকে। এলিজাবেথ বেরিয়ে আসতেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠে রিচার্ডের। গার্ড টেনে হিঁচড়ে ইকবাল সাহেব থেকে সরিয়ে নেয় এলিজাবেথকে। ইকবাল সাহেবের একতলা বিশিষ্ট বাড়ির 5 সদস্যের পরিবার। সকলে ভয়ে তটস্থ। সম্পূর্ণ বসার ঘর দখলে নিয়ে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা। সকলের হাতে হাতে কালো বিদেশি অস্ত্র। রিচার্ড সোফায় পা এর উপর পা তুলে বসে আছে আয়েশি ভঙ্গিমায়। লুকাস আর নেসো দুপাশে টানটান হয়ে দাঁড়িয়ে আছে বুক বেঁধে। শক্ত চিবুক তাদের। পরনে কালো ওভারসাইজ কোট, যাতে লম্বা দৈহিক লুকাস আর নেসোকে দানবীয় বিধ্বংসী লাগছে। তরুণ বয়সী রক্তগরম শিহাব চেঁচিয়ে উঠল পরিস্থিতি না বুঝেই। সবিতা বেগম ছেলেকে হাজারবার চোখে ইশারা দিয়ে চুপ করতে বললেও চুপ করে না শিহাব। ঘুমট পরিবেশে শুধু শোনা গেল শিহাবের অগ্র কণ্ঠস্বর। আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? কি চাই? ভালো ভালোই ছেড়ে দেন বলছি, না হয় পুলিশ ডাকবে এক্ষুনি। হঠাৎই রিচার্ডের অট্টহাসিতে কেঁপে উঠল শান্তিসুধা নিকেতন। বিদ্যুতে হাসির ঝংকারে কান চেপে ধরে এলিজাবেথ। চোখের সামনে এলোমেলো ঝাপসা স্মৃতিচারণ হতে থাকে। মাথায় প্রচণ্ড চাপ অনুভূত হয়। দুধে আলতা মুখশ্রী নীলবর্ণ ধারণ করতে থাকে ধীরে ধীরে। দুহাতে কান চেপে ফ্লোরে মাথা গুজে হাঁপাতে থাকে অস্বাভাবিকভাবে। এলিজাবেথের অবস্থা দেখে ইকবাল সাহেব এবার মুখ খুললেন। আপনারা কে আমি জানি না, কিন্তু আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? আমাদের অপরাধ কি? এবার হাসি থামালো রিচার্ড। চোখ থেকে কালো সানগ্লাস খুলে ফেলল। নেসো হাত বাড়িয়ে দিলে নেসোর হাতে রাখলো সানগ্লাস হাতে নিয়ে আবারও শটানভাবে দাঁড়ায় নেসো। এবার উদীয়মান হলো রিচার্ডের সুগভীর নিকষ সমুদ্র নীল চোখ। দৃষ্টি অনুভূতিহীন, শূন্য অভিব্যক্তি, যাতে নেই কোনো ভাবান্তর। রিচার্ড হাত তুলে লুকাসকে ইশারা দিতেই সামনের ছোট টেবিলে একটা ফাইল রাখলো লুকাস। উপরে ক্যাসিনোর লোগো দেখা মাত্র শুকনো রূপ গিলে শিহাব। এতক্ষণের তেজ মুহূর্তেই মিলিয়ে যায়। তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড। টাকা চাই, টাকা। কিসের টাকা? ইকবাল সাহেবের কথায় রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না। বাবলিশহীনভাবে সোফায় গায়ে লিয়ে দেয়। গার্ডরা শিহাবের পিঠে পা দিয়ে আরো জোরে চেপে ধরলে ব্যথায় কুকড়িয়ে ওঠে শিহাব। সবিতা বেগম আদরের ছেলের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। আমার ছেলেকে ছেড়ে দিন, কি ক্ষতি করেছি আমরা আপনাদের? কোনরূপ উত্তরের বিপরীতে শিহাবের পিঠে শুধু চাপ বাড়তে থাকে। শিহাব এবার খুব ভালো করে বুঝতে পারছে ওর মুখ থেকে সত্যিটা বের করতে চাইছে রিচার্ড। অজ্ঞতা এবার মুখ খুলল শিহাব। বিস্ময়কর চোখে তাকিয়ে বলল, রয়্যাল ক্যাসিনো আপনার? এবারও শুধু ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাতে। সোজা হয়ে 2 হাঁটুর উপর কুনুই বর দিয়ে বসল রিচার্ড। দৃষ্টি সরাসরি নিক্ষেপ করল শিহাবের বয়াতুর চোখে। তীক্ষ্ণ চেহারা, নীল চোখে সেই চিরাচরিত চাহনি তীরের ফলার মতো বিঁধে শিহাবের বুকে। রিচার্ডের তামুকের মধ্যে টানটান অগ্রভাগের অপুভ্রংশ কোনো কোনি কাটা দাগ ধরালো চুরির মতো চকচক করছে। মাথা নিচু করে ফেলল শিহাব। ইকবাল সাহেব অবিশ্বাস্য নজরে তাকালো ছেলের পানে।
তোর ক্যাসিনোতেও যাওয়া আসা ছিল? ছেলের নীরবতা দেখে আরও গর্জে উঠল ইকবাল সাহেব। স্ত্রীর দিকে তাকিয়ে শক্ত গলায় চেঁচালো, এই মানুষ করেছো ছেলেকে? লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছিলে, নিজের হাতে নষ্ট করেছো ছেলেকে। আমার সম্মানে শিক্ষকতার পেশার টাকা নিয়ে জুয়া খেলতো তোমার ছেলে। একে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। এখানে কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসেনি। রিচার্ডের কথায় গার্চা এবার সকলের মাথার সাথে চেপে ধরে গান। ইব্রাত মাকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। ইকবাল সাহেব ঘৃণিত চোখে ছেলের দিক থেকে নজর ফিরিয়ে নেয়। চোখে ফুটে উঠেছে অসহায়ত্বটা এক পিতার। ঘুরে তাকালো মেঝেতে লুটিয়ে থাকা এলিজাবেথের দিকে। এলিজাবেথের লাল ঘন কেশ ফ্লোরে বিছিয়ে আছেন, যার ফলে অবয়ব দেখা যাচ্ছে না। গার্ডরা অদ্ভুতভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে। হঠাৎ রিচার্ড কোমরে গুজে রাখা শর্টগান বের করে সামনে ক্যাবিনেটের উপর সাজিয়ে রাখা সিরামিকের ফুলদানিতে শুট করল। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে। কেঁপে উঠে সকলে আতঙ্কে। গার্ডরা দৃষ্টি সরিয়ে নতদৃষ্টি নিবিষ্ট করে তৎক্ষণাৎ। ঘুমোট পরিবেশ সবিতা বেগম আর ইব্রাতের কান্নায় গরম হয়ে উঠল। শিহাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে পিঠে অধিক চাপ প্রয়োগের ফলে। স্মৃতিচারণ করতে থাকে পুরনো দিনের। স্বভাবগতভাবে ছোট থেকে শিহাব খুবই দর্শী আর বদ। সকল রকম নেশার সাথে জড়িয়ে গিয়েছিল এই 22 বছর বয়সে। সবিতা বেগম একদম ছেলের নেওয়া। শত অন্যায় করলেও কখনো শাসন করেনি, বরং ইকবাল সাহেব করতে চাইলে ওনার সাথে ঝগড়া বিবাদ করত। ছেলেকে কে বোঝালে সেটাই মেনে চুপ থাকতো। নেশার পাশাপাশি একটা সময় জুয়া খেলায় জড়িয়ে যায় শিহাব। প্রথম লাভ দেখে ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়াতে থাকে। কিন্তু পরিস্থিতি বা কপাল যাই বলা হোক, সবসময় আমাদের অনুকূলে থাকে না। লোভ থেকে বের হতে পারেনি শিহাব। এমন করতে করতে একসময় অনেক টাকা ঋণ হয়ে যায় ক্যাসিনো ম্যানেজারের কাছে। 3 মাস যাবৎ শুধু সময় চেয়ে আসছে পরিশোধ করে দিবে বলে। তখনও জানতো না ক্যাসিনোর মালিককে। কিন্তু এমনটা হবে তা কল্পনাও করেনি শিহাব। এদের নীরবতায় এবার বিরক্ত হয় রিচার্ড। বেশি কথা বলা এবং সময় ব্যয় করা দুটো জিনিসই খুবই স্ট্রিক্ট রিচার্ড। হিংস্রতা, টানাপোড়েনে ধামাচাপা পড়ে যাওয়া অমানবিক মস্তিষ্কে এসব কান্না, নেকা কান্না ছাড়া কিছুই মনে হয় না। রাগে কপালের পাশের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। আর একটা সাউন্ড হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দিব সবগুলোকে। সবিতা বেগম দুহাতে মুখ চেপে ধরল মেয়ের। নিজে দাঁতে দাঁত চেপে যথাসম্ভব চেষ্টা করছে কান্না আটকানোর। ইকবাল সাহেব তপ্ত শ্বাস ফেলে কোনোরকম বনিতাহীন বলল, কত টাকা? 25 লাখ। রিচার্ড নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম ইকবাল সাহেবের। রক্তাভ মুখে তাকায় ছেলের দিকে। লজ্জায় মাথা তুলে না শিহাব। সবিতা বেগম কান্না মিশ্রিত গলায় ছেলেকে বলল, বাপ, এটা তুই কি করলি? এত টাকা কোথায় পাবো আমরা? হয় টাকা, নয় জীবন। ইউ হ্যাভ জাস্ট 2 অপশন। সবিতা বেগম এবার ছুটে গিয়ে রিচার্ডের পায়ে পড়ল। অজরে কাঁদতে থাকে। মাথায় রক্ত উঠে যায় রিচার্ডের। তীব্র ঘৃণায় চোখের নীলমণির পাশে সাদা অংশ অগ্নিকুণ্ডের লাল লাবার ন্যায় রূপ ধারণ করে। লুকাস আর নেসোর মতো হিংস্র স্বভাবের দুজনও ঘাবড়ে যায় এটা দেখে। লুকাস চটজলদি টেনে রিচার্ডের পা থেকে সরিয়ে আনে সবিতা বেগমকে। মহিলা আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের দিকে তাকিয়ে। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি বাবা, একটা মাত্র ছেলে আমার ছেলের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবো আমরা? ছোট মানুষ ভুল করে ফেলেছে, কিছুদিন সময় দাও আমাদের, আমরা সব টাকা পরিশোধ করে দিব। সবিতা বেগমের প্রতিটি কথায় রিচার্ডের রাগ তীর করে বাড়তে থাকে। হিংস্র জানোয়ারের মতো চোখ বুজে অযথা সিলিংয়ে গুলি করতে থাকে অনবরত। আশেপাশে গাছপালায় অবস্থানরত সকল পাখিও উড়ে গেল গুলির বিকট শব্দে। এবার শোনা যায় এলিজাবেথের হুড়হুড় করে কান্নার আওয়াজ। কান্নার তালে তালে শরীর কাঁপছে। এলিজাবেথের কান্নার শব্দে নিজের চুল টেনে ধরে ফুঁসতে থাকে রিচার্ড। গার্ডরা মাথা নত করে দাঁড়িয়ে আছে তখনও। আকস্মিক চেহারার রং পাল্টে গেল রিচার্ডের। হিংস্রতার ছাপ মুছে গিয়ে ঠোঁটের কোণে ফুটে উঠে পৈশাচিক আত্মার শয়তানি হাসি।
ঠিক আছে, জীবন দিতে হবে না, টাকার বিনিময়ে আমার রকিতা হিসেবে নিয়ে যেতে চাই আপনার মেয়েকে। আটকে উঠে ইকবাল সাহেব গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে গিয়ে ঝাঁপতে ধরল ইবরাতকে। ইবরাত তখনও ধ্যানের মধ্যে ছিল। আদতেও কোনো কথা তার কানের মধ্যে গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ। মন্ত্রমুগ্ধকর একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে নেসোর শক্ত তামুকে। বোনের প্রসঙ্গ উঠতে আবারও গর্জে উঠল শিহাব। চেঁচাতে থাকলো, আমার বোনের গায়ে একটা কেউ হাত দিলে কুত্তা দিয়ে খাওয়াবো আমি। রিচার্ডের ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। খানিকটা ঝুঁকলো শিহাবের দিকে, হেসে সরু গলায় বলল, আর ইউ শিওর? অতর্কিত আক্রমণে মাটিতে আবারও লুটিয়ে পড়ল শিহাব। পা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। সবিতা বেগম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ছুটে ছেলের কাছে যাওয়ার জন্য। এলিজাবেথ এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকে দেখতে পাচ্ছে না সামনের অপ্রীতিকর ভয়ঙ্কর দৃশ্য। কুণ্ডলি পাকিয়ে আসা দুর্বল গলায় উচ্চারণ করল, ওদেরকে ছেড়ে দিন না, কি ক্ষতি করেছে আপনার? ভাইয়া, সকালেও তো আপনাকে সাহায্য করেছি আমি। এহেন গুমোট পরিবেশে এলিজাবেথের হিমশীতল ঠান্ডা গলা যেন এক ফালি উষ্ণ হাওয়া বইয়ে দিয়ে গেল। লুকাস এলিজাবেথের করুণ দৃষ্টি অপেক্ষা করে চোখ ফিরিয়ে নেয়। তাদের মন শক্ত ধাতু দিয়ে গড়া। এই প্রফেশনে নমনীয়তা চলে যায়। এখানে তাই নেই কোনোরূপ ভালোবাসা, ভালো লাগা, কৃতজ্ঞতা। হিংস্রতা আর অগ্রতা ছাড়া বাকি সকল কিছুই নস্যি তাদের জগতে। এলিজাবেথের কথা শুনে কিরমিরাতে থাকে সবিতা বেগম। তার মানে তুই এদের এখানে নিয়ে এসেছিস? অকৃতজ্ঞ নেমো হারাম, এতদিন আমার নুনকে আমারই পিঠ পিছে চুরি মারিস? না চাচি, বিশ্বাস করো, আমি চিনি না ওনাদের, এদের কাউকে চিনি না আমি। আর একটা কথা বলবি না, নষ্ট মেয়ের জাত। রূপ দেখিয়ে এদের উস্কিয়ে দিয়েছিস আমাদের বিরুদ্ধে। সবিতা, চুপ করো তুমি। নিজের ছেলের দোষ এভাবে ওর উপর চাপিয়ে দিতে পারো না তুমি। আমি কি পারি না পারি এটাই আজ দেখাবো। সবিতা বেগম ওদের থেকে ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টেনে তুলল এলিজাবেথকে। ব্যথায় এলিজাবেথের চোখে কার্নিশ চাপে স্রোতের ধারা বইল। চাচির হাত থেকে ছোটার জন্য চটপট করতে থাকে এলিজাবেথ। গলা হতে নির্গত কর্কশ গুবানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, আহ চাচি, লাগছে আমার। হঠাৎ এলিজাবেথ গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বুকে। সবিতা বেগম হাত চেপে ধরে ধরে মেঝেতে বসে আহাজারি করতে লাগলো। ইবরাত ওড়না দিয়ে মায়ের হাত চেপে ধরে। শিহাব রক্তাক্ত পায়ে টেঙ্গিয়ে টেঙ্গিয়ে মায়ের কাছে যায়। ইকবাল সাহেব দিশেহারা হয়ে পড়ল। স্ত্রী সন্তান কাকে রেখে কাকে বাঁচাতে তালমাতালে পড়ে যায়। চোখের সামনে সকল কিছু ঝাপসা হয়ে আসছে। নিজেকে এত অসহায় আর কোনোদিন লাগেনি ইকবাল সাহেবের। সারা জীবন সত্যের পথে চলে হালালভাবে জীবিকা নির্বাহ করে শেষে কিনা এই বয়সে এসে এভাবে প্রতিদান দিতে হচ্ছে। রিচার্ডের কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। দু চোখে দাও দাও করছে আগুনের লেলিহান। বলিষ্ঠ হাতে এলিজাবেথকে নিজের বক্ষপিঠে চেপে ধরে রেখেছে, অপর হাতে গান। সবিতা বেগমের রক্ত এসে ছিটকে পড়েছে রিচার্ডের নাকে মুখে। টপ টপ করে রক্তে ফোঁটা পড়তে থাকে গাল বেয়ে। উষ্ণ রক্তের ফোঁটা মাথায় পড়তে ঘর থেকে বেরিয়ে এলিজাবেথ কাঁপা কাঁপা হাতে মাথায় হাত রাখলো এলিজাবেথ। হাতে রক্ত দেখতে পেয়ে সর্বাঙ্গ শিউরে উঠল। তাকালো নিজের কাঁধে চেপে ধরা রিচার্ডের হাতে। সঙ্গে সঙ্গে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। ছোটার জন্য বন্দি পাখির মতো চটপট করতে থাকে। না পেরে টুকরে কেঁদে উঠল। কণ্ঠ বুঝে এলো কান্নায়। অস্পষ্ট আওয়াজে আওড়াই, ছেড়ে দিন আমাকে প্লিজ। আমার চাচি আর ভাইয়াকে হসপিটালে নিতে হবে। দে নিড ট্রিটমেন্ট রাইট নাও। লুকাস আর নেসো দুজনে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। একে অপরের দিকে তেরচা ভাবে তাকাচ্ছে বারবার। দুজনেরই চোখই অধিক মাত্রায় বিস্মিত। ঝুলে গিয়েছে চোয়াল। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রিচার্ডের হাতের বাঁধনে এলিজাবেথকে। একটা মেয়ে। রিচার্ডের সুগভীর নিকোষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে, যা দিয়ে পারলে এখনই ভস্ম করে দিবে সকলকে। এলিজাবেথ টানছে নিজেকে চাচির দিকে যাওয়ার জন্য, তবে এক ইঞ্চিও নড়তে পারছে না রিচার্ডের বলিষ্ঠ হাতের শক্ত বাঁধন থেকে। হঠাৎ চাচির কথায় টমকে গেল এলিজাবেথ। থেমে গেল হাত পা চোরা।
ছাড়া পাওয়ার জন্য। আপনার রক্ষিতা চাই, তাই তো? ওকে নিয়ে যান, দেখুন আমার মেয়ে থেকে কত সুন্দরী। আমার মেয়েকে নিয়ে যাবেন না দয়া করে? এই মেয়েকে নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই, তবুও আমাদের ছেড়ে দেন। এ মেয়ে আমাদের আশ্রিতা ছাড়া কিছুই না। মায়ের কথার সাথে তাল মিলায় ইব্রাত। হ্যাঁ, নিয়ে যান ওকে, ও আমার বোন না। এসব কি বলছো তোমরা? এলিজাবেথ আমার দায়িত্ব। দায়িত্বের জন্য নিজের মেয়েকে বাসিয়ে দিতে চাচ্ছ? কেমন বাবা তুমি? কিছু মুহূর্তের জন্য ধম আটকে আসে ইকবাল সাহেবের। চোখ তুলে তাকায় এলিজাবেথের অবিস্মরণীয় চোখে। ইকবাল সাহেবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এলিজাবেথের মস্তিষ্ক নিউরন শ্রবণেন্দ্রিয় ঝাঁঝা করে দিচ্ছে চাচি আর বোনের বলা কথাগুলো। এতটাও কতটা হয়তো আশা করেনি তাদের কাছ থেকে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এলিজাবেথের। নিস্তেজ চোখে তাকিয়ে দেখল চাচার অসহায়ত্বতা। অনুভব করতে পারছে চাচার ভেতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া টুকরো কাচের শব্দ। স্বার্থপরের মতো আমি পারবো এইভাবে এলিজাবেথকে ধ্বংসের মুখে ঠেলে দিতে? রহস্যজনকভাবে বাবার কথার সাথে তাল মেলালো শিহাব। পায়ের ব্যথা চেপে রেখে দাঁতে দাঁত চেপে দুর্বল গলায় বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বলছে। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, তো তোর বোনকে দে। ইব্রাতকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল সবিতা বেগম। বয়ে মায়ের বুকের ভেতর মাথা গুজে ইব্রাত। সবিতা বেগম এলিজাবেথের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল, মা রে, ও তো তোর ছোট বোন তোর। এভাবে আমার ইব্রাতের জীবনটা নষ্ট হতে দিস না। এত বছর তোকে খাইয়ে পরিয়েছি, রেখেছি, একটু কৃতজ্ঞতা স্বীকার কর। আমি তোর পায়ে ধরি মা, আমার মেয়েটাকে বাঁচা। চোখের পানি গালে শুকিয়ে গিয়েছে এলিজাবেথের, আর কান্না আসছে না ভেতর থেকে। নিজেকে অনুভূতিহীন শূন্য লাগছে। এলিজাবেথ নির্জীব চোখে এক পলক তাকালো চাচার দিকে। ইকবাল সাহেব দুপাশে মাথা নেড়ে এলিজাবেথকে না করছেন। পিছলে হাসলো এলিজাবেথ। পরপর তাকালো চাচির দিকে, তাকালো ভয়ে ফুটিয়ে যাওয়া ইব্রাতের দিকে। দেখলো চাচি কিভাবে আশা নিয়ে চেয়ে আছে এলিজাবেথের দিকে। চোখ বলে দিচ্ছে, এলিজাবেথ রাজি হয়ে যা, আমার মেয়ের জীবন বাঁচিয়ে দে। তুই তো আরো 8 বছর আগে মরে গিয়েছিস, এবার একেবারেই মরে যা। আমি রাজি। রক্ষিতা মানে কি আদৌ জানো এলিজাবেথ? নাকি শুধু রাজি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাচির কাছে এত বছর খাইয়ে পরিয়ে রাখার জন্য? যেটা চাচির বাসায় কৃতজ্ঞতা প্রকাশ করা। রিচার্ডের চওড়া তামুকে ফুটে উঠল বিজয়ের নৃশংস হাসি। একজন গার্ডের দিকে তাকিয়ে ঘাড় বাঁকিয়ে কিছু ইশারা করলে গার্ড একটা ফাইল এনে রাখলো টেবিলের উপর। রিচার্ড কোট থেকে কলম বের করে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ তখনও পর্যন্ত দেখেনি তার মালিককে, যে তাকে 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসেবে। আজ থেকে কেনা গোলাম হয়ে গেল এলিজাবেথ, চাকরানি থেকে দাসী। ফাইলে কি লেখা তা না দেখে এলিজাবেথ কলম হাতে নেয়। ইকবাল সাহেব ছুটে যেতে চাইল বাকির কাছে, গার্ডরা আটকে দিল ইকবাল সাহেবকে। ভদ্রলোক গলা ফাটিয়ে চেঁচাতে থাকে, এলিজাবেথ না না মা, এমনটা করিস না। তোর চাচির কথা এভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিস না। নিজেকে নিজে ফেস করতে পারবো না আমি। আমার ভাইয়ের অস্তিত্ব এভাবে আমি মুছে দিতে পারবো না। আমাকে এভাবে হারিয়ে দিস না মা। ইকবাল সাহেবের অজস্র আকুতি মিনতি অপেক্ষা করে পেপারে সাইন করে দিল এলিজাবেথ। সাইন করার সাথে সাথে এলিজাবেথের হাত থেকে কলমটা পড়ে গেল। এতক্ষণ আটকে রাখা দম একসাথে ছাড়ল, ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। সবিতা বেগমের ঠোঁটে ফুটে উঠে প্রশান্তিময় হাসির অস্পষ্ট জলকানি। শিহাব তপ্ত শ্বাস ফেলে মাথা নুয়ে। ইকবাল সাহেব এলিজাবেথকে বারবার ডাকতে থাকে, কিন্তু সাড়া দেয় না এলিজাবেথ। হাঁটু গেড়ে মেঝেতে বসে টেবিলে মাথা টিকিয়ে ওজোরে কাঁদতে থাকে। রিচার্ড একটানে পেপারটা নিয়ে ফোল্ড করে ওভারকোটের ভেতরের ওয়েস্ট কোটের পকেটে রেখে দেয়। লুকাস ন্যাসো ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। তারা কেউ জানতো না এই পেপারের ব্যাপারে। পরবর্তীতে রিচার্ডের কথা শুনে তাদের কপালে বাজ বিলীন হয়ে স্বাভাবিক হলো দুজনেরই। 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিলাম এই মেয়েকে আমার সারা জীবনের রক্ষিতা হিসেবে। ডিল ডান, হিসাব ক্লিয়ার। বলে একটান এলিজাবেথকে পুরুষালী রুক্ষ টান টান কাঁধে তুলে নিল। আর এক মুহূর্ত দেরি না করে গমগমে পায়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। লোকাসের চোখ কোটর থেকে বেরিয়ে আসবে এবার। ন্যাসো খুবই গম্ভীর লোক, খুব সহজে কোনো কিছু তাকে বিচলিত করে না।
রিচার্ডের পিছু পিছু গেল তারা। ইকবাল সাহেব গলা ফাটিয়ে চেঁচাতে থাকে পিছন থেকে। গার্ডের কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এলিজাবেথ দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে ব্যর্থ পিতার ন্যায় নিচে বসে টুকরে কেঁদে উঠল ইকবাল সাহেব। গাড়ি চলছে হাইওয়ে ধরে, উদ্দেশ্য রিচার্ডের বাগান বাড়ি। প্রতি বছর একবারই দেশে আসে রিচার্ড, আর তখন এই বাগান বাড়িতে ওঠে। এলিজাবেথ কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে বসে আছে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। সেকেন্ডের ব্যবধানে ওদের গাড়ি এগিয়ে চলেছে একের পর এক গাড়িগুলোকে ছাড়িয়ে। বাইরে তাকিয়ে থাকলেও কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না এলিজাবেথের। জীবনের কঠিন হিসাব মেলাতে ব্যস্ত সে। আজ থেকে কারো রক্ষিতা সে। নতুন জীবন, নতুন সূচনা। যে জীবনের জন্য এক কাপড়ে বেরিয়ে এসেছে সে। আচ্ছা, কেমনভাবে গ্রহণ করবে এলিজাবেথ সেই জীবনটাকে, বা সেই জীবন কিভাবে ওয়েলকাম জানাবে তাকে নতুন জীবনের সূচনায়? এলিজাবেথ কি আদৌ বুঝতে পারছে রক্ষিতা শব্দের মানে কি? না, এখনো ঘোরের মধ্যে পড়ে আছে। নেসো একটু পর পর ফ্রন্ট মিরর দিয়ে দেখছে রিচার্ডকে, যে ট্যাব খুবই মনোযোগ দিয়ে কিছু দেখছে। নেসো পরপর দেখলো পাশে বসে থাকা একটা প্রাণহীন দেহকে, যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এখানে থেকেও যেন এখানে নেই। কোনো এক গহীন জঙ্গলে হারিয়ে গিয়েছে সেই চটফটে সত্তাটি, যা সকালেও ছিল। তারা দেখেছে, তবে কারোরই সাহস নেই রিচার্ডের কাছে প্রশ্ন করার। হঠাৎ কি এত জরুরি তলব ছিল যে 25 মিনিটের মধ্যে মেয়েটির সব ডিটেলস বের করে একদম রক্ষিতা বানিয়ে নিয়ে আসতে হলো? যে মানুষটা নিজের বাসায় একজন ফিমেল মেয়েরও রাখে না। গাড়ি গিয়ে থামলো বাগান বাড়ির সামনে। চটজলদি দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল। রিচার্ডের আগমন দেখতে পাওয়া মাত্র সকল গার্ডের চেহারার রং বদলে যায়। ভয়ে তটস্থ হয়ে গেল সকলে। এটা বাগান বাড়ি হলেও আদতেও এটা কোনো দিক দিয়ে বাগান বাড়ির ক্যাটাগরিতে পড়ে না। অদ্ভুতভাবে ডিজাইন করা এই আবাসস্থলটি। নেই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া বা কোনো গাছগাছালি। বাংলো বাড়ির মতো ডুপ্লেক্স বাড়ির সামনে শুধু একটা সুইমিং পুল, তাছাড়া আর কিছুই নেই। প্রধান ফটকের সামনে সারি সারি করে কালো 4টে গাড়ি রাখা। অস্ত্র হাতে গার্ডরা চারদিকে ঘুরঘুর করছে মাছির মতো। সকলের পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, একই সাথে চোখে কালো সানগ্লাস। দেওয়ালের উপর দিয়েও কাটা তার দেওয়া 4 ফুট উঁচু করে। দৃষ্টিসীমানার ভেতর আর কোনো বাড়ি নেই। লম্বা লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। লোকালয় থেকে অনেকটা দূরে এই বাগান বাড়ি। ঘন জঙ্গল পেরিয়ে আসতে হয় এখানে। জঙ্গল থেকে ভয়ানক প্রাণীদের অদ্ভুতরে আওয়াজ ভেসে আসছে। কেমন গা ছমছমে একটা পরিবেশ। গাড়ি সরাসরি গিয়ে থামলো মেইন এন্ট্রেন্সের সামনে। দ্রুত লুকাস নেমে দৌড় খুলে দিল। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন ছিল। হঠাৎ শক্ত হাতের টান অনুভব করলে চেতন হয়ে ফিরল। রিচার্ড হেঁচকা টানে এলিজাবেথকে আবারও কাঁধে তুলে নিল। সুবিশ্বস্ত শক্তপোক্ত সুটম বলিষ্ঠ দেহের অধিকারী রিচার্ডের এক হাতই যথেষ্ট এলিজাবেথের নরম তুলতুলে তনু বহন করার জন্য। রিচার্ড এক হাতে এলিজাবেথের কোমর পেঁচিয়ে ধরে পা বাড়িয়ে অগ্রসর হয় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিটা লম্বা কদমে কদমে পরনের ওভারসাইজ কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়ে শব্দ তৈরি করছে। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল এলিজাবেথের কাছে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জঘন্য ঘ্রাণ লাগছে। ধীরে ধীরে বুকের ভেতর শুকিয়ে আসছে অজানা ভয় চেপে ধরে ভেতর। রিচার্ডের প্রতিটা কদমে কদমে বাড়ছে এলিজাবেথের ভয়। খামছে ধরে রিচার্ডের কোট, ভেতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা। হাত পা আশার হয়ে যেতে থাকে। হ্যাঁ, এলিজাবেথ ভয় পাচ্ছে এবার। কি হতে চলেছে এলিজাবেথের সাথে?